নমস্কার বন্ধুরা, আজকে আমরা বৈষ্ণব দেবী দর্শন করে কাটরা থেকে বেরিয়ে পড়েছি পাটনিটপের উদ্দেশ্যে। পাটনিটপ হলো একটি হিল স্টেশন যা ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামবান টাউন এবং উধমপুর শহরের মধ্যে অবস্থিত। এটি জম্মু শ্রীনগরের জাতীয় মহাসড়কে উধমপুর থেকে শ্রীনগর যাওয়ার পথে অবস্থিত। হিমালয়ের শিবালিক বেল্টের একটি মালভূমিতে অবস্থিত। পাটনিটপের উচ্চতা প্রায় ৬,৬৪০ ফুট। এর কাছাকাছি রয়েছে চেনাব নদী। পাটনিটপে রয়েছে সর্বোচ্চ রোপওয়ে। এই রোপওয়েটা দীর্ঘতম রোপওয়েও বটে। এই রোপওয়ের জন্য ২০১৯ সালে সেরা দুঃসাহসিক পর্যটন গন্তব্য পুরস্কৃত হয়। পাটনিটপে প্রচুর তুষারপাত হয়, যে তুষারপাতের ফলে জাতীয় মহাসড়ককে বাধা দেয়। কয়েকদিন ধরে যানবাহনও আটকে থাকে। এই সমস্যার সমাধান করার জন্য খোলা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যা ৯.২ কিলোমিটার দীর্ঘ। এটা জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব ৩১ কিলোমিটার কমিয়ে পাটনিটপকে বাইপাস করেছে। পাটনিটপের রোপওয়েটা চালু হয় ২০২০ সালে। পাটনিটপ যাওয়ার সময় গাড়িতে অবশ্য ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ। তার আগের দিন যেহেতু বৈষ্ণব দেবী থেকে ট্রেকিং করে এসেছি সেই কারণে। কিন্তু পাটনিটপের কাছাকাছি আমাদের গাড়ি যখন প্রবেশ করছে তখন চোখ খুলে দেখি অপূর্ব সুন্দর দৃশ্য। দেখি সমান রাস্তায় চলতে চলতে হঠাৎ পাহাড়ের অনেকটা ওপরে চলে এসেছি, যেখানে মেঘে ঢাকা এক নিবিড় মায়াবী পরিবেশ। সত্যি সেটা আমাদের ঘুম কেড়ে নিচ্ছিল। চারিদিকে পাহাড়ের ঢালে পাইন, দেবদারুর বন, অদ্ভুত সুন্দর গাছের আকৃতিগুলো নিচের দিকে চওড়া হয়ে ডালপালা বিছিয়ে আছে, আর ওপরের দিকে ধীরে ধীরে সরু হয়ে গেছে। গাছের পাতাগুলো বড্ড সরু, ঝাউ পাতার মতন, আর গাছগুলোকে ঘিরে আছে মেঘ। অনেক দূরে তাকালে গাছের মাথা দেখাই যাচ্ছে না, এমনকি পাহাড়ের মাথাও অনেক সময় দেখা যাচ্ছে না। এতটাই মেঘের বিচরণ সেখানে। অবাধে মেঘ খেলা করে বেড়াচ্ছে, তারা যেন ছোট শিশুর মতো আমাদেরও গায়ের কাছে এসে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে। নতুন অতিথি তাদের দেশে আসায় প্রচন্ড খুশি হয়েছে তারা। তাদের খুশির সীমা নেই। মোবাইলে ফটো তুলতে গেলেও ঝাপসা করে দিচ্ছে ক্যামেরা। ভারতের সর্বোচ্চ রোপওয়ে এখানে অবস্থিত। অবশ্য সেই রোপওয়েতে আমরা সেদিন উঠিনি। চারপাশের বাগানটা ঘুরে দেখছিলাম। খুব সুন্দর সুন্দর ল্যাম্প লাগানো, মাঝে কিছু কিছু সিঁড়ি। পাহাড়ের আরো অনেক উপরে ওঠার জন্য কিছু কিছু সিঁড়ি রয়েছে। ধাপে ধাপে সিঁড়িগুলো রয়েছে, সাজানো গোছানো একদম। ধাপে ধাপে সিঁড়িগুলোতে উঠে চারপাশের পরিবেশটাকে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। কাটরায় যখন তার আগের দিন ছিলাম তা সেখানকার তাপমাত্রা আমাদের এখানের বেঙ্গলের মতোই ছিল, কিন্তু যখন আস্তে আস্তে পাটনিটপে এসে পৌঁছালাম সেই শুরু হলো আমাদের ঠান্ডার মধ্যে প্রবেশ। এক প্রচন্ড কনকনানি ঠান্ডা অনুভূতি করলাম সেদিন। এই পাটনিটপে নামলাম, সঙ্গে সঙ্গে হাতের কাছে যা শীতবস্ত্র ছিল সমস্ত কিছু বের করে ফেললাম। সোয়েটার, গ্লাভস, টুপি, যা যা আছে। এতক্ষণে মনে হলো হ্যাঁ, শীতের দেশে ঘুরতে এসেছি। এখন চারপাশটা ঘুরে আমরা আমাদের বিশ্রামালয়ে প্রবেশ করলাম। সেখানে বহুতল হোটেলের সংখ্যা খুবই কম, বেশিরভাগই হোমস্টের মতো আছে। সেখানে আমাদের থাকার ঘরগুলো রাস্তা থেকে নিচের দিকে। আসলে পাহাড়ের ধাপে ধাপে এরকম ধরনের ঘর আছে বলেই ঘরগুলো কিছুটা নিচের দিকে। রাস্তা থেকে পাহাড়ের ধাপে নিচের দিকে ঘরগুলো নেমে গেছে, তাই এরকম। আমরা বারবার ঘর থেকে বেরোনোর সময় ভুল করছিলাম যে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো না নিচে নামবো। বেরোনোর সময় ঘর থেকে আমরা সাধারণত সবাই নিচের দিকে নামি, কিন্তু এখানে উল্টো, বেরোনোর সময় ওপর দিকে উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে। তাই এত গন্ডগোল। ওখানে এতটাই ঠান্ডা যে ঘরের কাঁচগুলো ভিজে ঝাপসা হয়ে যাচ্ছে, এমনকি ঘরের মেঝেগুলোও। ঘরে ঢুকেও শুধু জানলার ধারে দাঁড়িয়ে প্রকৃতির নিবিড়তাকে অবাক চোখে দেখছি। রোপওয়েগুলো ওঠানামা করছে, চারিদিকে নিস্তব্ধ। পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট হোমস্টে। জানলা থেকে লক্ষ্য করলাম আমাদের পাশেরই একটা হোমস্টে রাস্তা থেকে কিছুটা দূরে, তাই ছোট একটা সাঁকোর মতো করা আছে, সেটা দিয়ে পর্যটকরা হেঁটে যাতায়াত করছেন। জানলা থেকে সেদিন বিকেলের দেখা এই অপরূপ একদম নিরিবিলি সুন্দর দৃশ্যটা সত্যি কোনোদিন ভোলার নয়। একটু পর সন্ধ্যা নামলো, হোমস্টেগুলোতে সুন্দর সুন্দর আলো জ্বলছে দেখা যাচ্ছে। সেদিন রাত কাটিয়ে পরদিন সকালে শ্রীনগর যাওয়া বলে তৈরি হচ্ছি। সকালে উঠে দেখলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ের এই বৃষ্টির পরিবেশটা প্রথম দেখলাম। কিছুক্ষণ ধরে এরকম বৃষ্টি হলো ঠিকই, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে একটু মন খারাপ হয়নি, কিন্তু কারণ দেখলাম ঝমঝমে বৃষ্টিতে পাহাড়ি পরিবেশের মায়াবী রূপ আরো বেড়ে গেল। পাটনিটপটা আসলে একটা অফবিট এরিয়া। এখানে লোকজন খুব কমই আসেন। জনসমুদ্র নেই বলেই হয়তো এতটা সুন্দর বা নিরিবিলি পরিবেশটাকে এতটা উপভোগ করতে পারছেন মানুষ। যারা কাশ্মীর আসবেন ভাবছেন তাদেরকে প্রত্যেককেই বলবো অবশ্যই একবার পাটনিটপে আসুন।
সোনমার্গ, গুলমার্গ, শ্রীনগর এগুলো যেমন বিখ্যাত জায়গা, এই জায়গাগুলো যেন অবশ্যই যেমন প্রত্যেকের মন কাড়ে, তেমনি দেখবেন পাটনিটপটা হয়তো হঠাৎ করে তার থেকেও বেশি কিছু আপনাকে দেবে, যেটা হয়তো মনের কোণে সারা জীবন বেশি জায়গা করে নেবে আপনার। কিছুটা হলেও একটু অন্য রকম ধরনের কিছু পাবেন এখানে, যেটা হয়তো শ্রীনগরের জনসমুদ্রের মধ্যে পাবেন না। নিজেকে উপলব্ধি করার, পৃথিবীকে উপলব্ধি করার, পরিবেশকে উপলব্ধি করার এবং নিজের আত্মাকে বোঝার, জানার একটা সুন্দর পরিবেশ তৈরি করে এখানে, যেটা দুটো দিনের জন্য হলেও আপনার মস্তিষ্ককে শান্ত রাখবে। শ্রীনগর যাওয়ার জন্য যখন পাটনিটপ থেকে বেরিয়ে পড়লাম, রাস্তায় দেখলাম প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে চারিদিক মেঘাচ্ছন্ন। রাস্তা থেকে দূরের দিকে যত তাকাই দেখি একটা পাহাড়ও ভালো দেখা যাচ্ছে না। চারিদিকে এত সবুজে ঢাকা পাহাড়গুলো এক নিমেষে যেন রাহুর মতো গ্রাস করে ফেলেছে। সব দৃশ্যমান পাহাড় চোখের অন্তরালে চলে গেছে, তবে খারাপ লাগছিল না। প্রকৃতির মায়ার খেলা দেখতে দেখতে বেশ চলতে লাগছিলাম। একটু পর দেখছি আবার সব দৃশ্যমান, চারিদিকে পাহাড়ের কোলগুলো বেশ সবুজ হয়ে উঠেছে। পাহাড়ের গায়ে অসংখ্য ধাপ, প্রত্যেক ধাপে ধাপে অসংখ্য ছোট বড় বাড়ি, খুব বড় নয়, 2-3 তলা হবে হয়তো। সব বাড়ির মাথা টিন দেওয়া, ঢালু ছাদ। আমাদের এলাকার মতো সমান ছাদ নয়, অতিরিক্ত বৃষ্টি, বরফ এইসব কারণের জন্যই এরকম পদ্ধতি, যাতে সেগুলো জমে না থাকে। বাড়িগুলো যেমন বিভিন্ন রঙের, বাড়ির ছাদের টিনগুলো বিভিন্ন রঙের, লাল, নীল, গোলাপি, সবুজ, বিভিন্ন। দূর থেকে দেখে মনে হচ্ছিল একরাশ রঙিন কাগজের টুকরো কেউ ছিটিয়ে রেখেছে পাহাড়ের গায়ে গায়ে। কিছু রাস্তা যাওয়ার পর দেখলাম সেই রূপটা বদলে গেল। আর অনেকটাই রুক্ষ শুষ্ক দেখাচ্ছে এই জায়গাটায়, অল্প অল্প সবুজের আভা দেখা যাচ্ছে। অবশ্য এই শুষ্কতার মধ্যেও স্রোতস্বিনীকে প্রবাহিত হতে দেখলাম। পাহাড়ের ঘেরাটোপের মাঝখানে ক্ষীণ হয়ে বয়ে চলেছে, ভীত সন্ত্রস্ত হয়ে দূর থেকে বয়ে আসছে। উঠে চলেছে কোথায় সমতল, যেখানে খোলা মনে ধীরে সুস্থে বইতে পারবে। কিছু রাস্তা যাওয়ার পর আবার দেখলাম পাহাড় অনেকটা সবুজ দেখাচ্ছে এবার, আর পাহাড়ের গায়ের গাছগুলো বিভিন্ন রঙের, লাল, খয়েরি, বাদামি। আর সেখানে মেঘগুলো ধোঁয়ার মতো খুব দ্রুত চলাচল করে বেড়াচ্ছে। আর কিছুক্ষণ যাওয়ার পর সমতল রাস্তায় এলাম, সেখানে ক্ষেতের পর ক্ষেত দেখছি হলুদের মেলা, প্রচুর সর্ষে চাষ হয়েছে সেখানে। দূর থেকে একটু একটু পাহাড়ের মাথায় বরফও দেখা যাচ্ছে। দর্শন মাত্রই প্রচন্ড পুলকিত হৃদয়ে একদম নেচে উঠলাম। মনে হলো না জানি আর কি অভাবনীয় দৃশ্য আমাদের জন্য লুকিয়ে রয়েছে। গাড়ি থেকে তাড়াতাড়ি করে সবাই মিলে নেমে পড়লাম। চারিদিকটা মন ভরে দেখলাম, ফটো তুললাম। আবার কিছু দূর যাওয়ার পর আবার একটা জায়গায় আমরা দাঁড়ালাম, সেখানে চা কফি খেলাম, চারদিকে পরিবেশটা কিছুটা উপভোগ করলাম, আবার গাড়িতে উঠলাম। শ্রীনগর যাওয়ার পথে গাড়িতে যেতে যেতে আমাদের গাড়ির ড্রাইভার সেই অভিশপ্ত স্থানটা আমাদেরকে দেখালেন, যেখানে হয়েছিল পুলওয়ামা হত্যাকাণ্ড। শ্রীনগর যাওয়ার পথে রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের টানেল, যে টানেলগুলোর জন্য বর্তমানে পর্যটকদের প্রচন্ড সুবিধা হয়েছে। তাদের রাস্তাটা অনেকটাই কমে গেছে। শ্রীনগর যেতে যেখানে আগে বহু ঘন্টা সময় লাগতো, সেখানে কয়েক ঘন্টা সময় মানুষের সাশ্রয় হয়েছে। যদিও আমার মনে হয় সেই টানেলগুলো না থাকলেও কিছু অসুবিধা হতো না, কারণ সেখানে প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর, সারা দিন রাত ধরে গাড়িতে ট্রাভেল করলেও কোনো রকম অসুবিধা হবে না বা বোরিং অনুভব হবে না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে, প্রকৃতির মধ্য দিয়ে চলতে চলতে সত্যি শরীরে কোনো ক্লান্তি আসে না। তখন সত্যি এই গানটির কথা বারবার মনে হয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। সত্যি আজ শ্রীনগর যাওয়ার পথে সেই কথাটাই বারবার মনে হচ্ছিল যত দিনের জন্য এসেছি, যত ঘন্টার জন্য এখানে বেড়াতে এসেছি, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন যেন শুধু এই প্রকৃতির মধ্যেই আমরা চলে চলে বেড়াতে পারি। চার দেওয়ালের মধ্যে থেকে যেন একটু আমরা সময় নষ্ট না করি, যতটা বেশি সময় দিয়ে উপভোগ করা যায়। শ্রীনগর যাওয়ার পথে পড়লো সেই দীর্ঘ টানেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। সেই টানেলের ভেতরে যখন ঢুকলাম দেখলাম এক ঘুটঘুটে অন্ধকার, তারপরে আস্তে আস্তে আলোগুলো চোখে পড়লো। গোটা টানেলের মধ্যেই দুপাশে ছোট ছোট আলো রয়েছে, অনেক দীর্ঘ টানেল, শুধু গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, মনে হচ্ছে আমরা বোধহয় আর আলোর মুখ দেখতে পাবো না। আলো আঁধারের মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু আবারও মনে হচ্ছিল কখন বেরোবো গুহা থেকে, কখন সে আলোর মুখ দেখবো।
এক মুহূর্তের জন্য আমাদের চোখের সামনে থেকে সূর্যদেব আড়াল হয়ে গেলে কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় সেটা তখন ভালো করেই অনুভব করতে পারছিলাম। খুব স্পিডেই আমাদের গাড়িটা টানেলের মধ্য দিয়ে যাচ্ছিল। তারপর টানেল থেকে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে এক মুহূর্তের জন্যও চোখ এক করতে পারিনি, কিছুতেই চোখের পাতা বন্ধ করতে পারছিলাম না। এক এক সময় প্রচন্ড ঘুমে ঢুলে পড়ছিলাম, তাও চোখের পাতা বন্ধ করতে মন চাইছিল না। মনে হচ্ছিল কিছু যেন মিস করে যাব, এক রাস সৌন্দর্য আমার চোখের আড়াল হয়ে যাবে হয়তো। আমাদের গাড়ির প্রত্যেকটা লোকই কোনো না কোনো সময় দেখছি ঘুমাচ্ছেন, কিন্তু হয়তো আমি একমাত্র যে একটা বারের জন্য চোখ বন্ধ করিনি। মনে হচ্ছিল বাড়ি চলে গেলে হয়তো বহু মাথা ঠুকলেও এই জিনিস আর দেখতে পাবো না, এই রূপ আর সত্যিই মাথা ঠুকলেও দেখতে পাবো না। সারা দিন রাত চারিদিকে চোখ মেললেও সেই বরফ, সেই পাহাড়, সেই ঝর্ণা আর কোনো দিনই দেখতে পাবো না। তাই প্রত্যেকটা মুহূর্ত নিজের চক্ষু দিয়ে প্রকৃতিকে একদম নিজের অন্তরে প্রবেশ করিয়েছি, যা চিরজীবন আমার মনের মণিকোঠায় রয়ে যাবে। স্রষ্টা যে কত বড় শিল্পী এখানে না এলে তা বোঝা যায় না। যেমন তিনি মানুষকে গড়েছেন রূপ দিয়ে, তেমনি গড়েছেন এই পৃথিবীকে। প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এই প্রবল ইচ্ছাই মানুষকে বারবার এখানে টেনে নিয়ে আসবে। যে টান উপেক্ষা করা একদমই সহজ ব্যাপার না। যে প্রকৃতির কাছে এলে না থাকে মানুষের কোনো জাগতিক চিন্তা, না থাকে কোনো দুশ্চিন্তা, থাকে কোনো ব্যাধি, শুধুই এক শান্ত সমাবিষ্ট জীবন। প্রকৃতির ওপর মানুষ হয়তো এখানে এতটা অত্যাচার করে না, সেই জন্য প্রকৃতি এত সুন্দর রূপ নিয়ে বসে আছে। প্রকৃতির দুর্গমতাকে মেনে নিয়েই মানুষ এখানে জীবনযাপন করে। হয়তো কখনো কখনো প্রকৃতি এখানে তার ভয়ঙ্কর রূপ প্রদর্শন করে মানুষের কাছে, কিন্তু বেশিরভাগ সময়ই প্রকৃতি তার সৌন্দর্য বৃষ্টিটাই বর্ষণ করে, যা মানুষকে এক সুস্থ, স্বাভাবিক, নীরব পরিবেশে বাঁচতে সাহায্য করে, অনেক কঠিন ব্যাধির করাল থেকেও মুক্ত করে। অনেক সময়ই আমরা খবরে শুনতে পাই যে কাশ্মীরে ধস নেমেছে, বরফের ধস, পাহাড়ি ধস, এইসব কারণে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, পর্যটকরা আটকে যাচ্ছেন। এসব পরিস্থিতি অবশ্যই সৃষ্টি হয়। রাস্তায় কিছু দূর যেতে যেতেই আমরা দেখলাম চারিদিকে সিআরপিএফ এর ফোর্সরা দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। পর্যটকদের সুরক্ষার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাদের এই বিনিদ্র পরিশ্রমের জন্যই আজকে আমরা ভালোভাবে নিশ্চিন্ত মনে ঘুরে আসতে পারছি ওইসব এলাকাগুলো। কিছু কিছু জায়গায় দেখলাম তার ফোর্সরা দূরবীন দিয়ে চারিদিকের ফুটেজ দেখছে। যাওয়ার পথে রাস্তায় যে দৃশ্যটা আমার সবচেয়ে বেশি হৃদয় হরণ করেছিল সেটা হলো পাহাড়ের গা বেয়ে বিভিন্ন জায়গায় দেখছি বরফ গলে জল বেয়ে বেয়ে পড়ছে, সুন্দর ঝর্ণার সৃষ্টি হয়েছে। কোনোটা ছোট, আবার কোনোটা বড়, আবার কোনোটা মাঝারি। কোনো ঝর্ণাটা আবার অনেক উঁচু থেকে নিচু পর্যন্ত পড়ছে। অদ্ভুত সৃষ্টি প্রকৃতির, দেখে মনে হচ্ছে কোথা থেকে এসছে এই ঝর্ণা। প্রচন্ড এক কৌতূহল সৃষ্টি হবে যেন মনের মধ্যে, কোথা থেকে আসছে এই জল, অথচ সেখান থেকে বরফের পাহাড় তো খুব কাছে নয়, অথচ ঝর্ণার জল আসছে কোথা থেকে। ছোট শিশুদের মনে এই সমস্ত কৌতূহলগুলো তো অবশ্যই জাগবে। চারিদিকের এই ছোট বড় ঝর্ণাগুলোই পাহাড়ের সৌন্দর্যকে আরো আরো বৃদ্ধি করছে। পাহাড়ের গা বেয়ে শুধু ঝরে যাচ্ছে স্বচ্ছ জলের ধারা। গাড়িতে যেতে যেতে কখনো গাড়ির একদম আমার জানলার কাছে এসে যাচ্ছে ঝর্ণাগুলো, আবার কোথাও দূর থেকে দেখতে পাচ্ছি। যখন একদম কাছে চলে আসছে ঝর্ণাগুলো তখন প্রচন্ড আনন্দ হচ্ছে। এত কাছ থেকে ঝর্ণা দেখার এক দারুণ অনুভূতি। পাহাড়ের এই মোটা মোটা পাথর কেটে, জঙ্গল কেটে কিভাবে জল তার শক্তি প্রয়োগ করে বয়ে চলেছে, এক অভাবনীয় দৃশ্য। আর একটা অবাক করা জিনিস দেখলাম, যে জায়গাগুলো পাহাড়ের খুব ধসপ্রবণ এলাকা সেই জায়গাগুলো পাহাড়ের গা গুলোকে ঢেকে দেওয়া হয়েছে।
সরু সরু তার জালি দিয়ে ঢাকা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় তার উপরে সবুজ রঙের বিভিন্ন কাপড়ের মতো জিনিস দিয়ে ঢাকা হয়েছে, এবং ঢেকে দিয়ে সেই ঢাকনাগুলো যাতে ঠিকঠাকভাবে গায়ের মধ্যে, পাথরের গায়ে লেগে থাকে তার জন্য লোহার বড় বড় পিনের মতো দিয়ে আটকে রাখা হয়েছে। মানুষকে আটকানোর জন্য, মানুষের যাতে, পর্যটকদের যাতে রাস্তা আটকে না যায় তাদের সুবিধার জন্য এই কর্মপ্রচেষ্টা সত্যিই খুব দারুণ। অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা এরকম দেখলাম। পর্যটকদের সুবিধার জন্য এইসব এলাকায় যে সমস্ত অসুবিধা মানুষকে পড়তে হয়, অসুবিধার মধ্যে, সেই সমস্তগুলোকে আটকানোর জন্য বহু রকমের প্রচেষ্টা করা হচ্ছে যাতে মানুষের কোনো রকম বিপদে পড়তে না হয়। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন শ্রীনগর যাওয়ার রাস্তায় নেমেছি একটা জায়গায়, সেখানে অনেক ব্যাট ফ্যাক্টরি আছে। সেই ব্যাট ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি। সেই ভেতরে, ব্যাট ফ্যাক্টরির ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে সব ভালো করে দেখাবো। আপনারা দেখতে থাকবেন। শ্রীনগর যাওয়ার পথে একটা ব্যাট ফ্যাক্টরি আমরা দেখতে পেলাম। সেই ব্যাট ফ্যাক্টরিতে আমরা ঢুকেও ছিলাম। সামনে ব্যাটের দোকানের ভেতরে ঢুকে দেখলাম ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের ব্যাট। ওয়েটও বিভিন্ন রকমের, কোনোটা খুব ভারী, কোনোটা মিডিয়াম, কোনোটা হালকা। বিভিন্ন জন ঢুকে দেখছে, ব্যাট কিনছে। সেই ব্যাটের দোকানটা দেখার পর তারপর আর একটু ভেতর দিকে দেখলাম। তখন দেখলাম সেখানেই আসল ব্যাটের ফ্যাক্টরি। সেটার দিকে চলতে লাগলাম। পরে অনেকটা ভেতরে গিয়ে সেই মেন ফ্যাক্টরির ভেতরে ঢুকলাম। সেখানে বিভিন্ন ধরনের ব্যাটের যন্ত্রপাতি, ব্যাটগুলোকে সুন্দরভাবে চাঁচাই করার জন্য এবং কাটার জন্য। একজন দেখলাম একটা ব্যাটকে নিয়ে সুন্দরভাবে চাঁচছে। একটা মেশিন চলছে, তার ওপর ব্যাটটাকে ধরে চাঁচছে। এইভাবে সুন্দরভাবে চেঁচে ব্যাটের ডিজাইনগুলো তারা তৈরি করে। এই সমস্ত পদ্ধতিগুলো আমার ভিডিওতে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আশেপাশে আরো চারিদিকে অনেক জায়গাতেই এরকম দেখলাম। বিভিন্ন উইলো গাছগুলোকে কেটে, গাছের কাণ্ডগুলোকে, ডালগুলোকে, গুড়িগুলোকে কেটে বিভিন্ন সাইজের ওরকম ব্যাটের আকারে কেটে কেটে রাখা আছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব শ্রীনগর। শ্রীনগরে গিয়ে আমরা শ্রীনগরের যে প্রধান আকর্ষণ ডাল লেক, সেই ডাল লেকে শিকারা রাইড করব, সেখানকার হাউস বোটে রাত্রিবাস করব এবং সেখান থেকে আরো সুন্দর সুন্দর জায়গা যেমন সোনমার্গ, গুলমার্গ, দুধপাথরি, এগুলো ঘুরবো। এছাড়াও শ্রীনগরের লোকাল সাইট সিন গুলো করবো। প্রত্যেকটা ডিটেলস ভিডিও আপনাদেরকে আমি দেবো। সেগুলো যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো প্রত্যেকদিন ফলো করবেন।